প্রথমে আমাদের বলছে 1/3 অফ দ্য ওয়ার্ক আর কমপ্লিটেড। যখন আমরা প্রশ্নের ভিতরে থাকবো 1/3 মানে কি 1/3, ভগ্নাংশ এরকম বলি না, 1/3, 2/3, এরকম যখন কোনো ভগ্নাংশ কোনো দেখবো তখন ভার্ব সিঙ্গুলার হইতে পারে বা প্লুরালও হইতে পারে। 1/3, 1/4, 1/5, 2/3, এরকম বলে যে 3/4 স্টুডেন্ট আজকে, এই 4/3 স্টুডেন্ট আজকে উপস্থিত, এরকম বলে। আবার অনেকে বলে যে কাজটির 2/3 শেষ হয়ে গেছে, এরকম। তো এরকম যখন হবে ভার্ব সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে তার বোঝার উপায় হলো এই যে ভার্বের আমাদের আগে একটা নাউন থাকবে। হ্যাঁ, ভার্বের আগে নাউন হলো দ্য ওয়ার্ক। এই নাউনটা আমরা যদি গণনা করা যায় কিনা, ওইটা কাউন্ট করা যায় কিনা দেখতে হবে। যদি কাউন্ট করা যায়, ওটা যদি কাউন্ট করা যায় তাহলে আমাদের দেখতে হবে সেটা সিঙ্গুলার কিনা প্লুরাল, তখন আমাদের ভার্ব বসবে। আর যদি গণনা করা না যায়, যেটা গণনা করা যায় না সেটা সবসময় সিঙ্গুলার হয়। তাহলে কাজ কি গণনা করা যায়? কাজ গণনা করা যায় না। তাহলে আমাদের এখানে কাজ যেহেতু গণনা করা যায় না, এটা হলো কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা হলো সিঙ্গুলার হবে। সিঙ্গুলার মানে হলো কি ইজ, সিঙ্গুলার মানে ইজ। তাহলে এখানে আমাদের এটা নাই হবে কি ইজ। যদি থাকতে 1/3 অফ দ্য বয়েজ, বয়েজ বয়েজ গণনা করা যায়, যায় না? বয়েজ অনেকগুলো বালক না, ছেলে গণনা যায় তো, তাহলে তখন আমাদের ভাবটা কিন্তু আর হতো। যেগুলো যেহেতু গণনা করা যায়, যেগুলো গণনা করা যায় তখন সেক্ষেত্রে ভার্ব আমরা কি দেখবো? প্লুরাল। ঠিক আছে, শুধু ইজ বলে কথা না, প্রেজেন্ট টেন্সের থেকে থাকতে পারে, পাস্ট টেন্সের থেকে থাকতে পারে, অস থাকতে পারে, এখানে ওয়ার হতে পারে, এভাবে। তাহলে আমরা ভগ্নাংশ যদি থাকে তাহলে আমরা ভার্বের আগে দেখবো যে ওই সাবজেক্ট যেটা ওইটা গণনা করা যায় কিনা, সিঙ্গুলার কি প্লুরাল, ওইটা বুঝতে হবে আমাদের। ভগ্নাংশ কোনো বিষয় না। তারপর বলছে কি ইউ, হি ইউ অ্যান্ড আই ওয়াজ প্রেজেন্ট, হি ইউ অ্যান্ড আই ওয়াজ প্রেজেন্ট। তো এখানে দেখো আমরা, এটা হলো থার্ড পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা হলো ফার্স্ট পার্সন। আমরা সাধারণত প্রশ্নে একটা পার্সন দিয়ে মানে সাবজেক্ট হিসেবে একটা পার্সনই ব্যবহৃত হয়, কিন্তু আমরা এখানে আজকে এখানে নিয়ম আসছে যে 3টা সাবজেক্ট একত্রিত যুক্ত হয়েছে এবং 3 পার্সন, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টা পার্সন এখানে আছে। তো যখন আমরা দেখবো কোনো বাক্যের ভিতরে 3টা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন মিলে কোনো সাবজেক্ট গঠিত হচ্ছে, তখন এই সাবজেক্টগুলো আমাদের একটু সাজাতে হবে। সাবজেক্টগুলো কি করতে হবে? সাজাতে হবে। এবং যখন একাধিক সাবজেক্ট যুক্ত হবে তখন ভার্ব সর্বদা প্লুরাল দেওয়া লাগবে। কি হবে? প্লুরাল দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমাদের ভার্বটা আমরা আগে সংশোধন করি। ভার্ব আছে ওয়াজ, সিঙ্গুলার আছে, এই ভার্বটা হবে কি ওয়ার। পাস্ট টেন্সের থেকে আসে বিধায় পাস্ট টেন্সে লিখতে হবে, আমরা প্রেজেন্ট টেন্সে লিখলে হবে না কিন্তু। তাহলে এখানে আমাদের ভার্বের অ্যান্সার এইখানে হবে কি ওয়ার। শুধু এইটা না, এইটা যখন হয়তো তখন সেটা রাইট ফর্মস অফ ভার্বে, শুধু ভার্বটা ঠিক করতে হতো। আর আমাদের কারেকশন মানে এর ভিতরে প্রিপোজিশন ঠিক করতে হতে পারে, কনজাংশন হতে পারে, সাবজেক্ট হতে পারে, ভার্ব হতে পারে, সবগুলো ঠিক করতে হবে। সবগুলো মিলে আমাদের এটা কি কারেকশন। তো আমরা এটা সাজানোর আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হলো এখানে বলছে কি সে, তুমি এবং আমি ওয়াজ প্রেজেন্ট, উপস্থিত ছিলাম, আমরা এক জায়গায় হাজির ছিলাম। তো এটা একটা স্বাভাবিক একটা কোনো টপিক বর্ণনা করতেছে, সাধারণ একটা কোনো বিষয় বা ঘটনা যখন বর্ণনা করা হবে তখন আমাদের ফর্মুলা ব্যবহার করবো আমরা হলো 231 ফর্মুলা, 231। আর যখন 123 ফর্মুলা ব্যবহার করবো যখন দোষ বা অপরাধ, দোষ বা অপরাধমূলক কোনো কিছু প্রকাশ করবে, কোনো কাজ প্রকাশ করবে, তখন আমরা ফর্মুলা ব্যবহার করবো 123। আর যখন কোনো স্বাভাবিকভাবে কোনো ঘটনা বা কোনো বিষয় উল্লেখ থাকবে তখন 231 ফর্মুলা ব্যবহার করবো। 231 ফর্মুলা আর 123 একটু মনে রাখি। 123 কখন? দোষ বা অপরাধমূলক যখন কোনো বিষয় বাক্যের ভিতরে আমাদের এই সাবজেক্টগুলোর দ্বারা সম্পাদন হবে তখন তখন আমাদের কি ফর্মুলা 123। আর এই 123 বা 231 যাই হোক না কেন, ওর পরে আমাদের ভার্ব সবসময় কি হবে? প্লুরাল। আচ্ছা, আমাদের এখানে কি বলছে সে, তুমি এবং আমি প্রেজেন্ট, উপস্থিত, এখানে কি দোষ বা অপরাধমূলক কোনো কিছু বোঝাইছে এই বাক্য দ্বারা? না। তাহলে আমাদের ফর্মুলা ইউজ করবো কোনটা? উপরেরটা। 231 মানে প্রথমে 2 মানে সেকেন্ড পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন, তাহলে এই বাক্যের ভিতরে সেকেন্ড পার্সন কোনটা? ইউ। তাহলে আমাদের ইউ প্রথমে আমরা লিখতে হবে, তারপরে 31 মানে কি 3 মানে থার্ড পার্সন, তাহলে হি, এবং এই হি লিখলাম, এবং হলো তারপরে হলো 31 মানে 1 শেষে, 1 মানে ফার্স্ট পার্সন, তাহলে এখানে অ্যান্ড আই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে সাবজেক্টগুলো আমরা সাজালাম। আর এখানে আমাদের অ্যান্ড আছে, এই যে অ্যান্ডটা বসাবো আমরা শেষ, যেটা থাকবে শেষ নাউন বা প্রোনাউন যেটা থাকবে তার আগে অ্যান্ড, এবং তার আগেরগুলোতে সব কমা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হতে পারে? তুমি মানে ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট, তাহলে তুমি, আমি এবং সে, আমরা এগুলো আমরা সবাই কি উপস্থিত ছিলাম। যদি এখানে মনে করো যদি থাকতো যে অ্যারেস্টেড
গ্রেপ্তার করা হয়েছে, তাই না? তাহলে বা যদি হলো গিলটি মানে অপরাধী এরকম যদি থাকতো, তখন আমরা ব্যবহার করতাম হলো 123, মানে প্রথমে ফার্স্ট পার্সন আসতো আই, তারপরে সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড হি, তাই না? আর গিলটি বা আর অ্যারেস্টেড। বুঝতে পারলাম আমরা? বুঝতে পারছি এটা? খুব সহজ। 3 নম্বরটা বলছে কি, দ্য রিচ পিপল আর হ্যাপি, দ্য রিচ পিপল আর হ্যাপি। এখানে সব ঠিক আছে, একটা জিনিস ভুল আমাদের, সেটা হলো কি যে এখানে হলো ঠিক আছে, পিপল রিচ মানে কি, দ্য রিচ পিপল মানে ধনী ব্যক্তিরা হলো কি আর হ্যাপি সুখী, তাই না? তো এইখানে আমাদের যেটা হলো রিচ মানে হলো কি ধনী, ধনী কারোর নাম হয় নাকি? না, কোনো ব্যক্তি কেমন সেই অবস্থা প্রকাশ করছে এখানে, তাই না? গুণ প্রকাশ করছে, বা কোনো ব্যক্তির অবস্থা দোষ গুণ যদি প্রকাশ করে যে শব্দটা, সেটা হলো অ্যাডজেক্টিভ হয়, তাই না? এই অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল রূপ হয় না, তবে যখন তার আগে দ্বিবচন হয় তখন সেটা কোনো একটা জাতি বা সম্প্রদায়কে প্রকাশ করে। দ্য রিচ মানে কি ধনী সম্প্রদায়, দ্য পোর মানে কি গরিব সম্প্রদায়, যারা সকলকে বোঝায়, তাই না? তাহলে এখানে দ্য রিচ মানে একজন ধনী না, দ্য পোর মানে একজন গরিব না, সকল গরিবদেরকে বোঝায়। এই কারণে এদের পরে আবার পিপল আর কথাটার দরকার নেই। এরপরে কি হবে না, তাহলে পিপল হবে না, পিপল দ্য রিচ পিপল মানে কি ধনী ব্যক্তিরা না, এই দ্য রিচ মানে হলো ধনী ব্যক্তি সবাই। এই কারণে এখানে পিপল হবে না। যখন কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে তখন সেটা দ্বারা যদি কোনো জাতি বা সম্প্রদায়কে প্রকাশ করে তাহলে তার পরবর্তীতে আর কোনো নাউনের দরকার নেই। ক্লিয়ার বিষয়টা? এরপরে ইট ইজ দ্য মোস্ট ইউনিক পিকচার, ইট ইজ দ্য মোস্ট ইউনিক পিকচার। তো এখানে আমাদের একটা ভুল আছে, সেই ভুলটা আমরা সংশোধন করার আগে কয়েকটা শব্দ আমরা লিখি। ইউনিক, পারফেক্ট, ইউনিক, পারফেক্ট, চিপ, ইউনিভার্সাল, এই 4টি শব্দ আমরা একটু পরে মুখস্থ করি সবাই। হ্যাঁ, ইউনিক, চিপ, আর কি পারফেক্ট, আর ইউনিভার্সাল। আচ্ছা, চিপ মানে জানো? চিপ মানে হলো প্রধান। চিফ মানে চিফ মিনিস্টার বলে না, বলে কি না? যা হোক, চিফ মানে প্রধান। চিফ মানে কি প্রধান কারে বলে? তার উপরে আর কেউ আছে? তার উপরে আর কেউ আছে? নেই। আমরা বলি বেস্ট বয়, মানে কি বলি? ক্লাসের বেস্ট বয়। ওই ক্লাসে ওর থেকে ভালো কেউ আছে? তার মানে বেস্ট হলো বলতে সর্বোচ্চ, সবচেয়ে ভালো যে, তাহলে তার উপরে আর কিন্তু কেউ নাই, আছে না? ঠিক একইভাবে আমাদের চিফ যদি বলা হয় তাহলে তার উপরে তার কেউ নাই, চিফ মিনিস্টার, বা আমরা বলি প্রাইম মিনিস্টার, প্রাইম, এখানে আমরা প্রাইম লিখতে পারি, প্রাইম মিনিস্টার মানে কি প্রধানমন্ত্রী। তো ওই প্রধানমন্ত্রীর উপরে কি আর কেউ আছে? না। তাহলে ঠিক একইভাবে বলছে ইউনিক, ইউনিক মানে একটা প্রকার হবে কিন্তু সেই প্রকারের ভিতরে সেটা ইউনিক মানে স্বতন্ত্র, মানে সেই শ্রেণীর ওই একটাই, মানে দিস ইজ ইউনিক, মানে এটা এই প্রকার, এটা আর কারণ নেই এটা। ঠিক আছে। আর একটা হলো পারফেক্ট। পারফেক্ট কারে বলে? পারফেক্ট বলতে কি বুঝি আমরা? পারফেক্ট ফিস, যে কোনো বিষয় বলি, পারফেক্ট বলতে কি বোঝায়? ওর থেকে ভালো আর কিছু হতে পারে? হতে পারে না। ইউনিভার্সাল মানে কি ওটা সর্বজনীন। তো যা হোক, আমাদের মূল বিষয় এই 4টি শব্দ যখন থাকবে তখন এই 4টি শব্দ এটাই হলো সুপারলেটিভ ডিগ্রির কাজ করে, এরা হলো সুপারলেটিভ ডিগ্রির কাজ করে। এখানে আমাদের আর নতুন করে কোনো ডিগ্রির নিয়ম ফলো করা চলবে না, এখানে কোনো আর ডিগ্রি হবে না, আর কোনো পরিবর্তন হবে না। এখানে আমাদের যে ভুলটা দেওয়া আছে দেখো, ইট ইজ দ্য মোস্ট ইউনিক, এই মোস্ট কথাটা এখানে দেওয়া হয়ে গেছে, মোস্ট আর হবে না, কারণ সুপারলেটিভ ডিগ্রি এখানে হবে না। সুপারলেটিভ ডিগ্রি ইউনিক মানে হলো কি, ইউনিক মানে হলো সুপারলেটিভ ডিগ্রি এখানে, তাই না? বলে হি ইজ দ্য মোস্ট প্রাইম মিনিস্টার, না হি ইজ এ প্রাইম মিনিস্টার, হি ইজ প্রাইম, তাই না? হি ইজ এ চিফ মিনিস্টার বলতে পারি আমরা, তাই না? দিস ইজ পারফেক্ট, দিস ইজ পারফেক্ট, দিস ইজ দ্য মোস্ট পারফেক্ট না। মোস্ট পারফেক্ট যখন আমরা ব্যবহার করব তখন মনে হবে যে এই পারফেক্টের আবার কয়েকটা পার্ট আছে, যে এটা একটু কম পারফেক্ট, এটা বেশি পারফেক্ট, না। পারফেক্ট বলতে একদম পুরোপুরি একদম মানানসই যেটা, সেটাই যেটা আমাদের দরকার, একদম প্রয়োজনীয়, মাপ মতো হওয়া। তাহলে এখানে আমাদের যখন মোস্ট হবে না তখন দিও হবে না, কারণ এখানে কোনো সুপারলেটিভ ডিগ্রি হবে না, শুধুমাত্র এ জায়গায় একটা এ হবে, কারণ আমাদের এই অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে তাই। তাহলে কি হবে? ইট ইজ এ ইউনিক পিকচার, ইট ইজ এ ইউনিক পিকচার। ঠিক আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে এরকম যখন এই 4টি শব্দ থাকবে এরা সবসময় সুপারলেটিভ ডিগ্রির মতো কাজ করে, সুপারলেটিভ ডিগ্রি নাই, এদের আর কোনো ডিগ্রি নিয়ম ফলো হবে না এখানে। আচ্ছা, এরপরে বলছে হি হ্যাজ 500 মানি ইন হিজ পকেট, তার পকেটে কত টাকা আছে? 500 টাকা আছে তার পকেটে। তার পকেটে কত টাকা? 500 টাকা।
এই বাক্যের ভিতরে ভুল আছে। কি ভুল আছে বলো তো? মানিতে ভুল। দেখো এখানে মানি মান বলতে কি বুঝি আমরা? টাকা। টাকা কিন্তু একটা ইংলিশ শব্দ। এরকম লিখি না আমরা, TAK লিখি, বা আমাদের লেখা থাকে অনেক সময় এরকম এরকম লেখা থাকে না? থাকে কি না? মোবাইলে ব্যালেন্সে লেখা থাকে, থাকে না? থাকে। ব্যাংক অ্যাকাউন্ট যখন মেসেজ দেয় তখন থাকে না এরকম? থাকে না? বিভিন্ন জায়গায় এরকম থাকে, টাকাও লেখা থাকে, আবার মানি লেখা থাকে। এই দুটোর ভিতরে পার্থক্য কি? মানি মানে তো টাকা, আর টাকা মানে তো টাকা। টাকা কিন্তু ইংলিশ শব্দ। এই দুটোর ভিতরে পার্থক্য হলো, যখন নির্দিষ্ট সংখ্যার উল্লেখ থাকে তখন হয় টাকা, তখন কি হয়? টাকা। আর যখন অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন হয় মানি। তাই টাকা আর মানির ভিতরে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। আমরা কি সাধারণভাবে টাকা মানে মানি মানে টাকা, তাই টাকা আর মানির মধ্যে আর কি পার্থক্য? কোনো পার্থক্য নেই, এটাই আমরা জানি। কিন্তু না, টাকা এবং মানির ভিতরে যথেষ্ট পার্থক্য আছে। যখন নির্দিষ্ট সংখ্যার উল্লেখ থাকবে তখন হলো কি, কি হবে? টাকা। তার অনেক টাকা আছে, মিলন বলছে তার অনেক টাকা আছে। এখন এখানে এই যে অনেক টাকা, এখানে কি হবে? মানি হবে না হলো টাকা লেখা হবে? মানি। অনেক বলতে কি নির্দিষ্ট কোনো সংখ্যার উল্লেখ আছে এখানে কত টাকা? যদি বলে তার 1 টাকা আছে, 1 টাকা, 1 মানি না। তার 5,000 টাকা আছে, 5,000 মানি না, ওটা নির্দিষ্ট সংখ্যা, তাই না? তাহলে আমাদের এখানে 500 একটা নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট একটা পরিমাণ অ্যামাউন্ট যখন থাকে, আমাদের লেখা আছে ইউর অ্যাকাউন্ট কে ইজ বিডিটি, কত টাকা কত পয়সা লেখা থাকে, তারপরে কিন্তু বিডিটি লেখা থাকে, তাই না? দিয়ে 15 টেকে TAK, তাই না? টাকা এরকম লেখা থাকে। তাহলে আমাদের টাকার মানি যখন থাকবে তখন বুঝতে পারিস। এবার এখানে থাকতে পারে হি হ্যাজ, এখানে এখানে হতে পারে হি হ্যাজ সাম টাকা। এখন কি হবে? সাম মানে কি? কিছু টাকা। সাম মানে কিছু, কিছু টাকা আছে তার। তাহলে অর্থ ঠিক আছে, তার তার আছে সাম টাকা ইন হিজ পকেট, তার পকেটে কিছু টাকা আছে। তাহলে এখানে অর্থের দিক থেকে বাক্য সঠিক, কিন্তু গ্রামাটিক্যাল এখানে ভুল বলছে। সাম মানে কি? কিছু। এটা নির্দিষ্ট কত টাকা গুনতে পারবা? পারবা না। তাহলে এটা আমাদের এখন এখানে এখানে টাকা হবে না, এখানে তখন হবে কি? মানি, তাই না? বুঝতে পারছি আমরা? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, পরেরটা বলছে 6 নম্বরে, হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। কম্পারেটিভলি মানে তুলনামূলকভাবে, তুলনামূলকভাবে। আবার বেটার মানে কি? অধিকতর ভালো, কম্পারেটিভ ডিগ্রি ওটা। বেটার টুডে, সে আজ কি আজ একটু তুলনামূলক ভালো আছে, গতকালকের থেকে আজকে একটু ভালো আছে, এরকম কথা প্রকাশ করতে এরকম ব্যবহৃত হয়। তো এখানে আমাদের হলো ভুলটা হলো, এখানে দুটো কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হয়েছে, একটা সেন্টেন্সে দুটো কম্পারেটিভ ডিগ্রি হবে না। এখানে যেমন দেখছিলাম যে আমরা এখানে সুপারলেটিভ ডিগ্রি, এইগুলো হলো সুপারলেটিভ ডিগ্রি অর্থ প্রকাশ করে, তাই আমাদের এখানে কিন্তু মোস্ট আর দি হয়নি। ঠিক একইভাবে আমাদের এখানে এইটা হলো কম্পারেটিভ ডিগ্রি, ইয়ার থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়, কিন্তু আবার কম্পারেটিভলি এটাও হলো কম্পারেটিভ ডিগ্রি অর্থ প্রকাশ করে। কম্পারেটিভ ডিগ্রি তাকেই বলে যখন তুলনা করা বোঝায় কারোর সাথে, সেটাই হলো কম্পারেটিভ ডিগ্রি। তাহলে আমাদের এখানে ভুলটা হলো কি, আমরা এখানে সংশোধন করতে পারি, আবার এখানে সংশোধন করতে পারি। এখানে আমরা প্রথমত এই কথাটা বাদ দিতে পারি, হি ইজ বেটার টুডে, সে আজ ভালো আছে। অধিকতর, বেটার মানে অধিকতর ভালো, তাই না? তাহলে কম্পারেটিভলি এই শব্দটা আউট করে দিলে আমাদের বাক্য সঠিক। আর যদি এই শব্দটা রাখতে চাই তাহলে পরেরটা আমাদের আর কম্পারেটিভলি করা যাবে, তখন লিখতে হবে ওয়েল টুডে। হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে, সে আজ কি মোটামুটি ভালো, মানে অপেক্ষাকৃত ভালো আছে। তাহলে আমরা এই শব্দটা বাদ দিতে পারি, টোটাল বাদ দিয়ে আমরা সঠিক করতে পারি কম্পারেটিভলি এবং বেটার, দুটো এক জায়গায় হবে না, যে কোনো একটা ব্যবহার করতে হবে। তবে কম্পারেটিভলি যদি আমরা রাখি তখন বেটারের জায়গায় অন্য আমাদের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, সেটা ওয়েল। বেটার মানেও ভালো, ওয়েল মানেও ভালো, তখন ওটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? খেয়াল করো পরেরটা, আই উইল অ্যারাইভ আফটার এ উইক, আর একটা লেখা আছে হি কেম ইন এ উইক। 7 এবং 8 নাম্বার, এখানে দুটো মানে নিয়ম আছে, আফটার আর ইন, দুইটা হলো প্রিপোজিশন। এখানে এ উইক, এখানেও এ উইক, এটা সময়। এখানে বলছে আই উইল কাম, আই উইল অ্যারাইভ, আমি পৌঁছাবো, আফটার এ উইক, 1 সপ্তাহ পর। আর এখানে বলতেছে হি কেম ইন এ উইক, সে 1 সপ্তাহের মধ্যে এসেছিল। এখানে ভুলটা হলো, এটা হলো পাস্ট টেন্স, দেখো কেম ভার্বের 2 নম্বর রূপ, এটা হলো ভার্বের 2 নম্বর রূপ পাস্ট টেন্স, আর এটা হলো ফিউচার টেন্স, শ্যালো উইলের পরে ভার্বের 1 নম্বর রূপ। তাহলে ফিউচার এটা, আর এটা হলো কি পাস্ট টেন্স। চিনতে পারিস? চিনতে পারিস? টেন্স, টেন্সের গঠন জানতে হবে, বুঝতে হবে, না হলে গ্রামার একটার সাথে একটা জড়িত, তাই না? আমাদের যেমন কি, আমরা সরাসরি সিঁড়ির প্রথম ধাপে না যেয়ে কিন্তু আমরা ওই একদম ওপরের ধাপ পড়তে পারবো না। প্রত্যেকটা ধাপে 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 সাজানো, গ্রামারগুলো ওরকম ধাপে ধাপে সাজানো। আমাদের প্রথম ধাপে পা না দিয়ে আমরা যদি মনে করো ওপরের ধাপে লাফ মেরে উঠতে চাই, তো আমরা সেখান থেকে পড়ে যাবো কিন্তু, ঠিক আছে? তো আমাদের এখান থেকে টেন্সের গ্রামার, টেন্সগুলো আমাদের জানতে হবে, রুলগুলো ভালো করে বুঝতে হবে। শ্যাল উইল থাকলে ফিউচার টেন্স হয়, এরপরে ভার্বের 1 নম্বর রূপ হয়েছে, এটা ফিউচার টেন্স, আর এটা পাস্ট টেন্স ভার্বের 2 নম্বর রূপ, কাম কেম, আবার আবার কাম।
তো এখানে বিষয়টা যেটা আমরা ঠিক করবো সেটা হলো যখন ফিউচার টেন্স হবে তখন প্রিপোজিশন দেবো হলো ইন, আর যখন পাস্ট টেন্স হবে তখন দেবো হলো আফটার। ঠিক আছে, তাহলে আমাদের এটা পরিবর্তন করে দিলে হচ্ছে, এখানে আমাদের ইন দিলে হচ্ছে আর ওইখানে ইনের জায়গায় দেবো হলো আফটার। কেন পরিবর্তন করলাম? কারণ এখানে দুইটা সময় বুঝছে, সে এক সপ্তাহের ভিতরে, সে এক সপ্তাহ পরে এসেছিল, আর এখানে বলছিল যে সে আমি এক সপ্তাহের ভিতরে পৌঁছাবো। তাহলে যখন ফিউচার টেন্স যে কাজটা হয়নি এখনো সামনে, সেটা ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইন, আর যেটা হয়ে গেছে পাস্ট সেটা ক্ষেত্রে ব্যবহার করবো আফটার। পরের প্রশ্ন, হি হ্যাড বেটার টু গো হোম। হি হ্যাড বেটার টু গো হোম, এই নিয়মটা রাইট ফর্মস অফ ভার্বে তোমাদের করাইছি। এখানে হলো কোনো সেন্টেন্স যদি হ্যাড বেটার, উড রাদার, তারপরে হ্যাড রাদার, তারপরে উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, তারপরে মেক এবং লেট এই শব্দগুলো যদি থাকে, তখন তাদের পরবর্তীতে ভার্ব হলো বেয়ার ইনফিনিটিভ হয়। কি হয়? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? খালি। বেয়ার মানে খালি বা শূন্য, ফাঁকা। না, তার মানে কি তখন হলো ইনফিনিটিভ মানে 2+1 বুঝি আমরা। তো এখানে আমাদের 2+1 দেওয়া আছে, দেখো এই যে টু গো হোম। তাহলে এখান থেকে বেয়ার ইনফিনিটিভ মানে টু নেই, টু বাদ, সরাসরি ভার্বের 1 নম্বর, এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ গ্রামের ভাষায়। তাহলে আমাদের কি করব, যখন কোনো সেন্টেন্সে হ্যাড বেটার, কি মনে করবো হলো কি হ্যাড বেটার, বেটার, উড রেদার, হ্যাড রেদার, তাই না? এবং লেট আর মেক, গত ক্লাসে তোমাদের করাইছি, লেট এবং মেক, এদের পর এগুলো থাকলে তখন ভার্ব কি হবে? সবসময় ভার্ব অন হবে, সবসময় ভার্ব অন হবে। এখানে এর আগে কিন্তু ওই ভার্ব অনের আগে টু বসবে না। ঠিক আছে, বুঝতে পারিস এটা? আর একটা নিয়ম আমি তোমাদের এখানে একটু লিখি, যখন লেট থাকবে তখন লেট, এই যে লেট আই ডু দ্য ওয়ার্ক, এই বাক্যের ভিতরে ভুলটা কি বলতে পারো? লেট আই ডু দ্য ওয়ার্ক। যখন লেট থাকবে তখন এরপরে আই হবে না, সাবজেক্ট হবে না, হবে হলো অবজেক্ট। কি হবে? লেট মি ডু দ্য ওয়ার্ক। কি হবে? লেট মি ডু দ্য ওয়ার্ক। লেট যখন থাকবে তখন লেটের পরে কি হবে? অবজেক্ট হবে, অবজেক্ট, সাবজেক্ট হবে না। তাহলে যে সাবজেক্ট দেওয়া থাকবে প্রশ্ন ওর অবজেক্টটা দিয়ে দেবো আমরা। হ্যাঁ, এরপর ঠিকই দেখো ভার্ব ওয়ান আছে, তাই না? ডু আসলে ভার্ব ওয়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা বুঝলাম আমরা। এবার ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 আওয়ার্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 আওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তো এখানে আমাদের ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 আওয়ার্স, এখানে সমস্যা হলো দেখো, এখানে আমাদের সিন্স এবং ফর ব্যবহৃত হয় এই সেন্টেন্সে। সিন্স এবং ফর, এরপরে সময় এরকম থাকে না যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি 5 দিন ধরে কি অসুস্থ আছি, সে 1 সপ্তাহ ধরে কিছু খায় না, এরকম বলি না, এরকম যে বাক্যগুলো কিছু সময় ধরে বা কোনো দিন নির্দিষ্ট কোনো সময় ধরে উল্লেখ থাকে বা চলমান যদি প্রকাশ করে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর সেই সেন্টেন্সের গঠনে হলো ওই সময়ের পূর্বে সিন্স আর ফর ব্যবহৃত হয়। এখন বিষয়টা হলো কখন ফর ব্যবহার করব, কখন সিন্স ব্যবহার করব। যখন নির্দিষ্ট সংখ্যার উল্লেখ থাকবে তখন আমরা সেখানে ব্যবহার করবো হলো ফর। ঠিক আছে, কোনো নির্দিষ্ট সংখ্যার উল্লেখ যদি থাকে তাহলে ব্যবহার করবো হলো ফর, আর যদি সংখ্যার উল্লেখ না থাকে তখন সেটাকে ব্যবহার করবো হলো সিন্স। ঠিক আছে, তো এখানে আমাদের কি আছে? ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে কত সময়? তাহলে 2 আওয়ার্স, এটা কি নির্দিষ্ট সংখ্যা না? তাহলে এখানে কি সিন্স হবে না, এখানে হবে কি ফর, এখানে হবে ফর। আর যদি এখানে থাকে মর্নিং থাকে তখন কি হবে? সিন্স। কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোন সকাল, কত সময়, সকালের কত সময় তা তো বলা হচ্ছে না, সকাল থেকে। তাহলে ওইরকম যখন থাকবে তখন আমরা কি করব? সেক্ষেত্রে হলো যখন কি সহজ বিষয় যেটা আমরা মনে রাখবো, সংখ্যা যদি থাকে উল্লেখ সেখানে ফর দেবো, আর না থাকলে সেন্স দেবো। ঠিক আছে, রবিবার থেকে সে অসুস্থ, তাহলে বলো এখানে কি হতে পারে? রবিবার থেকে সে অসুস্থ, তাহলে কি হতে পারে? রবিবার থেকে অসুস্থ, রবিবার কি গোনা যায়? তাহলে এখানে হবে কি সেন্স হবে, সেন্স। যেটা গণনা করতে পারবো সেটা হলো কি হবে? সেটাই হবে হলো ফর, সংখ্যার উল্লেখ থাকলে। এরপর দেখো এখানে বলতেছে দ্য ম্যান হু কেম হিয়ার ওয়াজ এ ডক্টর। দ্য ম্যান হু কেম হিয়ার ওয়াজ এ ডক্টর। এখানে হলো রিলেটিভ প্রোনাউনের ব্যবহার করা হয়েছে। আমি তোমাদের রিলেটিভ প্রোনাউন গত ক্লাসে বলছিলাম হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট। ব্যক্তির ক্ষেত্রে হু হয় বলছিলাম, আর বস্তুর ক্ষেত্রে হুইস হয়। হ্যাঁ, আর বস্তুর ক্ষেত্রে হুইস হয়, আর হুইস ব্যবহৃত হয় আবার ছোট শিশু, ইতর প্রাণী, মনে আছে না? এরকম ক্ষেত্রে হুইস ব্যবহৃত হয়। তো এটা যখন ব্যবহৃত হবে কোনো সেন্টেন্সে, তখন ওই সেন্টেন্সের দ্বিতীয় অংশে আর কোনো সাবজেক্ট বসবে না, দ্বিতীয় অংশে আর কোনো সাবজেক্ট বসবে না। তো দেখো দ্য ম্যান হু কেম হিয়ার হি ওয়াজ এ ডক্টর। ওই লোকটা যে এখানে এসেছিল সে ছিল কি ডাক্তার।
তাহলে এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন বসেছে না, এই বাক্যের ভিতরে একটা সাবজেক্ট আছে হি, একে আউট করতে হবে, এ আর বসবে না। কারণ যে সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন বসবে ওই সেন্টেন্সে আর কোনো সাবজেক্ট বসবে না। বুঝতে পেরেছো? রিলেটিভ প্রোনাউন তাহলে কি কি, হু, হুইজ, দ্যাট, এটা যেখানে বসবে পরবর্তীতে আর কোনো সাবজেক্ট ওই সেন্টেন্সে বসবে না। তাহলে এটা আমরা আউট করে দিলে হয়ে যাচ্ছে এখান থেকে। পরের প্রশ্ন, হি ইজ এ মোস্ট হ্যান্ডসাম বয়। হি ইজ এ মোস্ট হ্যান্ডসাম বয়। এখানে ভুলটা কোথায় দেখো, এখানে বলছে কি হ্যান্ডসাম মানে কি সুদর্শন, তাই তো, সুদর্শন ছেলে সে একটা, হ্যাঁ। তো এখানে হলো মোস্ট ব্যবহৃত হয়েছে কেন, সুপারলেটিভ ডিগ্রি করার সময় মোস্ট ব্যবহৃত হয়। হ্যান্ডসাম, হ্যান্ডসাম বড় ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়, তাই মোস্ট। কিন্তু হবে না যখন কোনো ব্যক্তির নিজের গুণকে প্রকাশ করবে, কোনো ব্যক্তির নিজের সম্পর্কে কোনো তথ্য দেবে, সেক্ষেত্রে কোনো তার ডিগ্রিতে পরিবর্তন করা যাবে না। তখন সেখানে কোনো কম্পারেটিভ বা সুপারলেটিভ হবে না। সুপারলেটিভ বা কম্পারেটিভ হতে গেলে তখন সেখানে আরও একজন ব্যক্তি হওয়া লাগবে বা আরও অন্যান্যদের ভিতরে তুলনা করা বোঝাবে। তাহলে যার সাথে তুলনা করা হয় সেই ব্যক্তির উল্লেখ যদি না থাকে বা সেই বস্তুর উল্লেখ যদি না থাকে, সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি ফরম্যাট ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা বাদ দিয়ে দেবো। তাহলে অ্যান্সার হবে কি, হি ইজ এ মোস্ট হ্যান্ডসাম বয়। সে হলো কি, হি ইজ, এর কেন দেবো আমরা, কারণ এরপর একটা নাউন আছে আর এটা হলো অ্যাজেক্টিভ, তাই আমাদের এরপরে এটা দেওয়া লাগবে এটা। তাহলে এটা মানে কি সুপারলেটিভ ডিগ্রি অর্থ প্রকাশ করে, মোস্ট মানে কি সুপারলেটিভ। এটা হতে পারতো যখন যখন এখানে মনে করো বয় ইন দ্য ক্লাস, এই ক্লাসের ভিতরে যে সবচেয়ে সুদর্শন পুরুষ এরকম যদি থাকতো, তখন আমরা ব্যবহার করতাম হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় ইন দ্য ক্লাস। বুঝা গেছে? তো এই ছিল আমাদের ক্লাস আজকে।